ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আশা করব তোমরা নিজেদের প্রতি যত্নশীল হবে এবং যথেষ্ট সচেতন হবে। আর আমরা এও আশা করব যে তোমরা আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো আমরা আজকে আলোচনায় ফিরে যাই। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটির এলিমেন্টারি নাম্বার থিওরি এই এই চ্যাপ্টারটির উপর। এর আগে আমরা এই চ্যাপ্টারের উপর অনেকগুলো ক্লাস করেছি, 3টা। আজকে এটার 4th ক্লাস। আমরা এই চ্যাপ্টারে তোমার বিভিন্ন ডেফিনিশন সম্বন্ধে আলোচনা করেছি, কিছু থিওরেম সম্বন্ধে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা প্রুফ করেছি যে ফান্ডামেন্টাল থিওরেম অ্যারিথমেটিক, এটা আমরা প্রুফ করেছি। এবং লিনিয়ার ডাইফারেনশিয়াল ইকুয়েশন কি এবং সেটার আমরা কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা কনগ্রেস নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা কিছু রিভিউ করব। আমরা যে পড়েছিলাম যে পারফেক্ট নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার, এমিকেবল পেয়ার, এই জিনিসগুলো আমরা কিছু প্রবলেম আলোচনা করব। প্রবলেম আলোচনা করার পরে আমরা এই কনগ্রেসের সাথে রিলেটেড কিছু থিওরেম আলোচনা করব। ঠিক আছে? তো চলো আজকে আমরা দেখি যে আজকে আমরা কি কি টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আহ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার প্রবলেমস অন পারফেক্ট নাম্বার। এখানে দেখো এই পারফেক্ট নাম্বার কি, এই ডেফিনিশন গুলো আমরা আলোচনা করেছি। ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার, এমিকেবল পেয়ার, কিন্তু এগুলোর উপর আমাদের প্রবলেম গুলো আহ, করা হয়নি। সেই প্রবলেম গুলো আজকে আমরা সলভ করব। এটা রিলেটেড প্রবলেম গুলো আমরা আলোচনা করব। এবং পরে কনগ্রেসের সাথে রিলেটেড এই চ্যাপ্টারের মধ্যে 3টি থিওরেম আছে, যে অয়েলার্স থিওরেম, ফার্মাস থিওরেম, উইলসন থিওরেমও আছে। সেটা আজকে আমরা আলোচনা করতে পারবো কিনা জানি না, সময় থাকলে করব। এবং এটার সাথে রিলেটেড প্রবলেম গুলো আমরা আলোচনা করব। তো আলোচনায় আছি আমি, তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আহ, আমরা গতদিন এখানে শেষ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে কনগ্রেসের উপর 3টি থিওরেম আছে এবং কিছু রিলেটেড প্রবলেম আছে, এগুলো আমরা আলোচনা করব। এবং কিছু তার পরবর্তীতে লিনিয়ার কনগ্রেন্স এর সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা কিছু রিভিউ করতে চাই যে পারফেক্ট নাম্বার, ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার, এই বিষয়গুলো আমরা একটু রিভিউ করে আমরা অঙ্কে ফিরে যাব। দেখো আমরা পারফেক্ট নাম্বারের সংজ্ঞায় কি বলেছিলাম। আমরা পারফেক্ট নাম্বারের সংজ্ঞায় বলেছিলাম যদি সিগমা এন ইজ ইকুয়াল টু টুয়াইস এন হয়, তাহলে এই এনটাকে বলা হবে কি পারফেক্ট নাম্বার। এবং কে পারফেক্ট নাম্বার, সিগমা কে এন ইজ ইকুয়াল টু কে এন, এটা নিয়ে আমরা আলোচনা করব। ট্রান্সেন্ডেন্টাল পারফেক্ট নাম্বার বা তুরীয় যোগসিদ্ধ সংখ্যা, এই কন্ডিশন গুলো তোমরা মনে রাখলেই অঙ্ক পারবে। আর সংজ্ঞাও পরীক্ষা আসতে পারে। এমিকেবল পেয়ার কি ছিল? সিগমা এম সিগমা এন ইজ ইকুয়াল টু যে দুইটি নাম্বার এমিকেবল হবে তাদের যোগফল। তো চলো আমরা একটু দেখে নেই যে প্রবলেম গুলো আমরা কিভাবে আলোচনা করতে পারি। আমরা শুরুতেই একটা প্রবলেম লিখি। আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে আছো। একটা কোশ্চেন লিখি আমরা পারফেক্ট নাম্বারের উপরে। পারফেক্ট নাম্বারের উপরে একটা কোশ্চেন লিখি আমরা, আসো। কোশ্চেন show that 8128 is a perfect number. পারফেক্ট নাম্বারের বাংলা হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা। এটা আমরা শো করব। আমাদের টার্গেট কি? আমরা পারফেক্ট নাম্বারের সংজ্ঞা কি পড়েছিলাম? পারফেক্ট নাম্বারের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে সিগমা এন ইজ ইকুয়াল টু টুয়াইস এন। তাহলে এখানে আমাদের কাকে পারফেক্ট নাম্বার দেখাতে হচ্ছে? এখানে n ইজ ইকুয়াল টু 8128। কাজে আমরা দেখাবো যে we have to show that sigma 8128 is equal to 2 into 8128
জিনিসটা আমরা শো করব। তো আমরা চলো শুরু করি। এটাকে আমরা ছোটকালের মতো সবার প্রথমে 2 দিয়ে, এরপরে 3 দিয়ে, এরপরে প্রাইম নাম্বারগুলো দিয়ে আমরা এগুলো ডিভাইড করব। প্রথমে 2 দিয়ে স্টার্ট করব, তারপরে আমরা 3, তারপরে 5, তারপরে 7, এভাবে আমরা ভাগ করব। তো 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি এবং ভাগ করে আমরা এটাকে আমাদের যে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক ছিল এবং সেটার স্ট্যান্ডার্ড ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম যেটা ছিল যে n1 is equal to p1 alpha 1 p2 alpha 2 ডট 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 pk alpha k, এই ফর্মে আমরা প্রকাশ করব। তো 8128 এখানে কি হয় বলো, 4064 এগুলো ক্যালকুলেটর দিয়ে করবে। 2 2032, আবার 2 দিয়ে যাচ্ছে 1016, আবার 2 দিয়ে যাচ্ছে 508, 254, 2127, 127 একটা প্রাইম নাম্বার, কাজে আর যাবে না। অতএব আমরা কি লিখতে পারি, 8128 is equal to 2 কয়টা আসছে আমাদের এখানে দেখো, 1 2 3 4 5 6, 2 to the power 6 into 127 এর পাওয়ার হচ্ছে 1। এটাকে আমরা p1 alpha 1 p2 alpha 2, এখানে যেহেতু দুইটা প্রাইম নাম্বার কাজে দুইটাই থাকবে। পরবর্তীতে আমরা কি দেখাবো, অতএব সিগমা 8128, তোমাদের মনে আছে যে সিগমা এন এর ফর্মুলাটা কি ছিল? সিগমা এন এর ফর্মুলা ছিল আমাদের তো এখানে দুইটা প্রাইম নাম্বার, আমরা কি লিখবো, p1 minus 1, p1 minus 1 আমি এইভাবে তোমাদের শিখিয়েছিলাম, p2 minus 1, p2 minus 1 পাওয়ার কত, আলফা 1, আলফা 1 প্লাস 1 পাওয়ার যা আছে তার থেকে এক বেশি হবে, পাওয়ার কত আছে বলো, আলফা 2 প্লাস 1। দুইটা প্রাইম নাম্বার আছে আমাদের এখানে, হচ্ছে 2 আর 127। এটা হচ্ছে আমাদের p1 আর এটা হচ্ছে আমাদের p2। তাহলে আসো আমরা লিখি 2 minus 1, 2 minus 1, 127 minus 1, 127 minus 1, পাওয়ার কত আছে এখানে 6, পাওয়ার এক বেশি হবে। এই যে দেখো এখানে আলফা 1 আছে, এখানে হচ্ছে আলফা প্লাস 1, তাহলে এখানে আমরা কত দিতে পারি, 6, এখানে 7, আর এখানে হচ্ছে 1, এখানে আমরা দিতে পারি 2। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 127 into 128 is equal to 16256। দেখো আমাদের হয়ে গিয়েছে 2 ইন্টু এটাকে কি লেখা যায়, 8128। এই যে আমাদের এই সিগমা n is equal to 2n, বাইরে একটা 2 থাকবে এবং বাইরে একটা 2 থাকবে, কাজে আমরা কি পেলাম যে 8128 is a পারফেক্ট নাম্বার। এই টাইপের অঙ্ক পরীক্ষা এসে থাকে, আমি আজকে এগুলো হোমওয়ার্ক দিয়ে দিব, তোমরা এই কাজগুলো করবে। তো এরপর আমরা আরেকটা প্রবলেম দেখি, আমরা কোশ্চেন লিখি, show that 30240 is a 4 perfect number, is a 4 perfect number বলতে কি বোঝায়, শুধু পারফেক্ট নাম্বারকে 2 পারফেক্ট নাম্বার বলা যায়, বাকিগুলোকে পারফেক্ট নাম্বার বলতে হবে আমাদের। সিগমা কে এন ইজ ইকুয়াল টু কি হতে হবে, কে এন হতে হবে। এটাকে আমরা বলবো কে পারফেক্ট নাম্বার। তো চলো আমরা লিখি যে অ্যান্সার আগের মতো এটাকে আমরা করি 30240, এখানে কেটা না দিলে ভালো হয়, শুধু এটাই লিখো, সিগমা এন ইজ ইকুয়াল টু কে এন। আমরা ডেফিনেশনটা ঠিক করি, এখানে কে দেওয়ার দরকার নেই, শুধু এটা লিখবে, কে এন লিখবে। আচ্ছা,
30240 এটা আগের মতো আমরা ভাগ করি 15120 আবার শেষে 0 থাকলে 2 দিয়ে ভাগ যেটা জানো 7560 আবার 3780 1890 দেখো শেষে 0 আসছে কাজে আমরা বুঝতে পারছি যে এটা 2 দিয়ে ভাগ যাবে 945315 9 plus 4 plus 5 9 plus 4 13 13 plus 5 18 কাজে 3 দ্বারা ভাগ যায় এই নিয়মগুলো তোমরা ফলো করো 3 105 আবার 3 35 35 এবং এটাকে লিখলে হয় 57 কাজে আমরা লিখতে পারি বেশ বড় একটা সংখ্যা 30240 is equal to 2 কয়টি আছে দেখো 1 2 3 4 5 5টি 2 to the power 5 3 কয়টি আছে 1 2 3 তিনটি 3 to the power 3 5 আছে একটি এবং 7 আছে একটি তাহলে আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক যেটা ছিল n is equal to p1 alpha 1 p2 alpha 2 এখানে চারটি p3 alpha 3 p4 alpha 4 তাহলে আমরা কি লিখতে পারি অতএব সিগমা 30240 is equal to আগের মতো আমরা করে লিখি 2 minus 1 2 minus 1 আমাদের বোঝার সুবিধার জন্য 3 minus 1 3 minus 1 5 minus 1 5 minus 1 7 minus 1 7 minus 1 পাওয়ার যা আছে এক বেশি করে লিখো 6 3 আছে 4 1 আছে 2 1 আছে 2 ঠিক আছে তাহলে আমরা কি পাই 63 into 40 into 6 into 8 is equal to 120960 আমাদেরকে 4 পারফেক্ট নাম্বার প্রকাশ করতে হবে তো দেখো এটার সাথে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি এটা মিলে যাবে 4 into 3030240 তাহলে আমরা বলতে পারি যেহেতু এটা এই ফর্মে আছে সিগমা n is equal to k n এটা হচ্ছে কোশ্চেনে আমাদের 4 এখানে k is equal to আমাদের কত 4 তাহলে আমরা বলতে পারি অতএব 30240 is a 4 perfect নাম্বার আশা করি বুঝতে পারছো চলো আমরা এমিকেবল পেয়ারে একটা প্রবলেম করি এরপর আমরা কনগ্রুয়েন্সি ফিরে যাব এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে এগুলো মনোযোগ সহকারে দেখবে শো দ্যাট সবই কিন্তু সিগমার সাথে রিলেটেড এগুলো সিগমা কি ছিল সাম অফ ডিভাইজার্স শো দ্যাট সাম অফ ডিভাইজার্স অফ n শো দ্যাট 1184 and 1210 are amicable pair সুহৃদ যুগল তা আমাদের এখানে আসলে দুইটি প্রবলেম এটা সিগমার মান কত হয় এটা সিগমার মান কত হয় সেই মান দুইটা কি হবে amicable পেয়ারের ডেফিনিশনটা কি ছিল দেখো amicable পেয়ার এটার ডেফিনিশন ছিল আমাদের সিগমা m is equal to সিগমা n যদি m plus n হয় তখন আমরা বলবো we say m and n are amicable pair আমরা প্রথমে সিগমা m বের করব সিগমা n বের করব তারপরে দুইটা ইকুয়াল করব এখানে আমরা কি দেখাবো here সিগমা আমরা কম্পেয়ার করি 1184 sigma 1210 is equal to 1184 plus 1210 এই জিনিসটা আমরা শো করব তো আমরা শুরুতেই 1184 নিয়ে কাজ করি আসো
1.84 এটা কত হয়? এটা হয় 592 আবার 2 দিয়ে দাও কত হয় 296 148 274 237. Therefore 1184 is equal to 1 2 3 4 5 2 to the power 5 into 37 to the power 1 কাজে আমরা লিখতে পারি sigma 1184 is equal to আগের মতো 2 minus 1 2 minus 1 37 minus 1 37 minus 1 পাওয়ার এক বেশি দাও 6 পাওয়ার এক বেশি দাও 2 এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে আমরা পাচ্ছি 2394 এটাকে আমাদের এই ফরম্যাটে লিখতে হবে এই যে m plus n sigma m is equal to m plus n ডেফিনিশন দেখো sigma m is equal to m plus n এখানে আমাদের m কত m হচ্ছে আমাদের 1184 তুমি যে কোনোটাকে mn ধরতে পারো n is equal to 1210 তো দেখো এটার সাম হচ্ছে কিনা 1184 1210 4 819 213 112 কাজে একটা পেয়ে গেছি এবার আরেকটা করি এগেইন এখানে আবার লিখো 1210 এটাকে 2 দ্বারা আমরা যদি ডিভাইড করি কত হয় বলো 605 টু 5 দিয়ে যাবে 5 দিয়ে যাবে 5 দিয়ে যদি যায় কত হয় 1 to 1 1 to 1 11 11 মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে কত হচ্ছে 1210 is equal to 2 to the power 1 5 to the power 1 11 স্কয়ার তাহলে আমরা পাই অতএব সিগমা 1210 is equal to আগের মতো লিখি 2 minus 1 2 minus 1 5 minus 1 5 minus 1 11 minus 1 11 minus 1 11 minus 1 পাওয়ার এক বেশি দিয়ে দিই আমরা 1 আছে 2 হবে 1 আছে 2 হবে 2 আছে 3 হবে তাহলে এটার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি 2394 এটাকে কি লেখা যায় আগের মতো করে যেটা আমাদের m plus n লিখতে হবে এই সিগমা 1210 is equal to m plus n তাহলে কত আসছে আমাদের 1184 plus 1210 তাহলে আমরা এখানে যদি 1 দেই এখানে যদি 2 দেই আমরা একটু সাজিয়ে যদি লিখতে চাই thus from 1 and 2 we have কি আছে বলো sigma 1184 is equal to sigma 1210 is equal to 1184 plus 1210 এই যে আমরা এই ফরম্যাটে লিখলাম তারপরে আমরা ডিসিশন নিচ্ছি যে m এবং n কি amicable পেয়ার এখানে আমরা কি বলবো thus 1184 therefore 1184 and 1210 are amicable pair তো এই হচ্ছে বিষয় আমরা প্রবলেমগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা চলো আমরা নেক্সট আলোচনায় ফিরে যাই যে হোয়াট ইজ কল্ড কনগ্রুয়েন্স আমরা এখন কনগ্রুয়েন্স নিয়ে আলোচনা করব এটা মনে রাখবে কনগ্রুয়েন্স কে এটা দ্বারা প্রকাশ করা হয় তিনটা হরিজন্টাল দাগ এটাকে আমরা কনগ্রুয়েন্স বলবো আচ্ছা হোয়াট ইজ কল্ড কনগ্রুয়েন্স তো আমরা নতুন পেজে যাই লুক তার আগে আমরা কিছু আলোচনা করি খেয়াল করো দেখো তো যে 11 minus 5 divided by 3 এটা কি ডিভিজিবল
নাকি ডিভিজিবল নাকি নট ডিভিজিবল? কত হচ্ছে 11 মাইনাস 5 আমাদের হচ্ছে 6 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে বলো 2 আসছে। দ্যাট মিন্স এটা ডিভিজিবল। যদি ডিভিজিবল হয়, ডিভিজিবল রেজাল্ট কত আসছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় না। আমরা দেখব যে দুইটি পজিটিভ ইন্টিজার 11 এন্ড 5 দুইটাকে সাবট্রাক্ট করলে অন্য কোনো ইন্টিজার দিয়ে সেটা ভাগ যাচ্ছে কিনা। তাহলে আমরা লিখতে পারবো we write 11 is congruent to 5 modulo 3। modulo 3 সংক্ষেপে আমরা 3 লিখলাম। এটা মানে হচ্ছে read as, এটা আমরা কিভাবে পড়বো? read as 11 is congruent to 5 modulo 3। আচ্ছা, এটা এগুলো মনে রাখবে। আর যদি এরকম হয় যে 17 মাইনাস 2, দেখো দুইটি সংখ্যার বিয়োগফল, এটা কি 5 দ্বারা ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। রেজাল্ট কত আসছে বলো? 15/5 ইজ ইকুয়াল টু 3 আসছে আমাদের। 3 আসছে বা 4 আসছে সেটা ইম্পর্টেন্ট বিষয় না। আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ডিভিজিবল কিনা, অর্থাৎ 5 ডিভাইডস 17 মাইনাস 2 হচ্ছে কিনা। আর এখানে 3 ডিভাইডস 11 মাইনাস 5 হচ্ছে কিনা। আমাদের রেজাল্ট কি আসছে সেটা ইম্পর্টেন্ট বিষয় না। তাহলে 5 ডিভাইড যদি 17 মাইনাস 2 হয়, আমরা লিখতে পারি we write 17 is congruent to 2 modulo 5 modulo 5। এখন খেয়াল করো, আমাদের তো সবসময় 11 5 বা 7 এগুলো থাকবে না। এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা বি ধরি এবং এটাকে যদি আমরা এম ধরি, তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়? এম ডিভাইডস এ মাইনাস বি। তখন আমরা কি লিখতে পারবো? দেন উই রাইট এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম। তাহলে কনগ্রুয়েন্স কি সেটা বুঝতে আমাদের কি কি জিনিস লাগবে? কি লাগবে? আমাদের লাগবে দুইটি ইন্টিজার এ বি, পজিটিভ নেগেটিভ হতে পারে, এ বি বিলংস টু জেড, এবং এম অপর একটা ইন্টিজার যেটা দিয়ে আমরা ভাগ করব, সেটা আমরা ন্যাচারাল নাম্বার নিচ্ছি। আর এটা যদি হয় তাহলে এই যে দুইটি নাম্বার, দুইটি ইন্টিজার, এটাকে যদি এ মাইনাস বি কে যদি এন দ্বারা ভাগ যায়, সাপোজ কে হচ্ছে, ধরো কে হচ্ছে, কেটা কি কেউ কোনো একটা ইন্টিজার, ভাগ করলে তো আমরা ইন্টিজারই পাবো। ভাগ যা বলতে বোঝাচ্ছে যে কোনো রিমাইন্ডার থাকবে না, ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0 হবে। এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম। অর্থাৎ এই জিনিসটা মনে রাখবে যে যদি দুইটি সংখ্যার বিয়োগফলকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে আমরা কি লিখতে পারি? আমি আবার বলছি, দুইটি সংখ্যার বিয়োগফলকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, ধরো এস, তাহলে আমরা লিখতে পারবো, এবং এখানে একটা আমরা কি পাবো? ইন্টিজার পাবো, সেটাকে আমরা ধরে নিলাম কে। তাহলে আমরা কি লিখতে পারবো? এ ইজ কনগ্রুয়েন্ট টু বি, এখানে কি দ্বারা ভাগ যাচ্ছে? এস দ্বারা, মডুলো এস। ওকে, একটা নোট লিখি। প্রথম এক্সাম্পলটা আমরা কি দিয়েছিলাম? 11 মাইনাস 5, 11 মাইনাস 5 3, এটাকে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। সো আমরা লিখতে পাচ্ছি কি 11 is congruent to 5, 11 is congruent to 5 মডুলো 3। একটা জিনিস মনে রাখবে, এখানে মডুলো কথাটা থাকলে এখানে এই এই কনগ্রুয়েন্ট চিহ্নটা হবে। ওকে, এটাকে আমরা লিখতে পারি, দেখো 11 প্লাস 3 congruent to 5 মডুলো 3। বিষয়টা এরকম না যে আমি বোথ সাইডে এই 3 আমরা অ্যাড করছি, বিষয়টা এরকম না। তাহলে বিষয়টা কিরকম? লেফট সাইডে আমাদের কত আসছে এখন দেখো 14, আর রাইট সাইডে কত আসছে আমাদের 5। এই দুইটার বিয়োগফল এই 3 দ্বারা দেখে ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 9 মাইনাস 5, সরি
9 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3। কাজে যেহেতু ভাগ যাচ্ছে আমি এখানে 3 অ্যাড করতে পারবো, প্রয়োজনে 3 মাইনাসও করতে পারবো। আবার তাহলে এটা আমরা কি লিখতে পারলাম, 14 ইজ কনগ্রুয়েন্ট টু 5 মড 3। আবার আহ, আবার এখানে দেখো 14 5 প্লাস 9, আমি হুট করে 9 নিয়ে নিচ্ছি, অথচ বোথ সাইডে নিচ্ছি না। বোথ সাইডে নিচ্ছি না কেন? আমাদের দেখতে হবে সব সময় যে জিনিসটা ফলো করতে হবে, কনগ্রুয়েন্সের যে ডেফিনিশন, যে লেফট সাইডের যে ইন্টিজার, রাইট সাইডের যে ইন্টিজার, এই দুইটাকে যখন আমরা বিয়োগ করব, সেই বিয়োগফলকে কি 3 দ্বারা ভাগ যাচ্ছে অথবা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো 14 মাইনাস 14 ডিভাইড বাই 3, 0 ডিভাইডেড বাই 3 তোমরা জানো দিস ইজ ইকুয়াল টু 0। সো উই ক্যান রাইট দিস 14 ইজ কনগ্রুয়েন্ট টু 14 mod 3। এখন তুমি চাইলে হুট করে 14 মাইনাস 18 লিখতে পারো। কিভাবে 18 লিখতে পারো? কেন লিখতে পারো? তোমাদের কাছে যেটা মনে রাখতে হবে, মডের ভিতরে যেটা থাকবে, মডের ভিতরে যেটা থাকবে সেটা দ্বারা যদি কোনো সংখ্যাকে আমরা ডিভাইড করতে পারি, তাহলে সেই সংখ্যাটাকে লেফট সাইডে অথবা রাইট সাইডে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারি। তাহলে এটা আসলে দেখি কেন লেখা যাচ্ছে 14 মাইনাস 18। 14 মাইনাস 18 কত হয় আমাদের? -4। -4 ইজ কনগ্রুয়েন্ট টু -4 is congruent to কত হচ্ছে 14 mod 3। তাহলে দুটো আমরা বিয়োগ করি, -4 -14 ডিভাইডেড বাই 3 কত আসছে আমাদের? -18 -6। তো আমরা তো সংখ্যা এখানে বলেছি যে এখানে পূর্ণ সংখ্যা হবে, কাজে আমাদের যে কোশেন্ট অর্থাৎ ভাগফল সেটা নেগেটিভ পূর্ণ সংখ্যা আসতে পারে। তা আমাদের এখানে কি আসছে? -6। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে আমরা লেফট সাইড অথবা রাইট সাইডে আমরা যে কোনো কিছু আমরা প্রয়োজনে আমরা বিয়োগ করতে পারবো, যে কোনো এক পাশে অথবা বোথ সাইডে, যদি সেটা 3 দ্বারা ডিভাইড হয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা কত পাচ্ছি? -4 ইজ কনগ্রুয়েন্ট টু 14 mod 3। তুমি চাইলে আবার এই 14 থেকে তুমি মাইনাস করতে পারো। 14 এর বদলে আমরা যদি 14 কে 3 দ্বারা ভাগ করি কত হয়? 12 মাইনাস 12 হচ্ছে 12 দিয়ে ভাগ যাচ্ছে, 12 হলে ভাগ যাচ্ছে, তাহলে বাকি থাকছে কত? 2। আমরা চাইলে এটা লিখতে পারি। তাহলে এটা গেল কোথায়? এটা এটা এভাবে আসলো যে 14 কে কি লেখা যায়? 14 কে লেখা যায় 12 প্লাস 2। এই 14 এই 12 কে যেহেতু 3 দ্বারা ভাগ যাচ্ছে, কাজে সেটা আমরা বাদ দিতে পারি। অর্থাৎ প্রয়োজনে আমরা বাদ দিতে পারি, আবার প্রয়োজনে অ্যাডও করতে পারি। কেন এটা আমরা করতে পারলাম? আমাদের সবসময় টার্গেট রাখতে হবে যে -4 -2 লেফট সাইড এবং রাইট সাইড দুইটি সংখ্যার বিয়োগকে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। তো চেক করি আমরা, আসো। -6 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে? -2। হ্যাঁ, ভাগ যাচ্ছে। কাজে এই কাজটা আমরা করতে পারি। দেখো 14 থেকে আমরা হুট করে 2 তে চলে আসছি। কেন? কারণ 14 থেকে 12 কে 3 দ্বারা ভাগ যায়, কাজে সেটা আমরা বাদ দিতে পারি। প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হবে, সেজন্য আমরা এটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের উইলসন থিওরেমে এটা আমাদের কাজে লাগবে, বাদ দিতে পারি। আবার এখানে দেখো প্রয়োজনে আমরা অ্যাডও করতে পারি। তো আশা করি সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। আহ তো চলো আমরা যে মেইন যে কনগ্রুয়েন্সের যে ডেফিনিশন সেটা আমরা একটু লিখি। কনগ্রুয়েন্স ডেফিনিশনটা আমরা এই আলোচনা থেকে কি লিখতে পারি দেখো। দুইটি আমাদের ডেফিনিশনের জন্য আমাদের কি কি লাগবে? এ লাগবে, বি লাগবে, দুইটি পূর্ণ সংখ্যা লাগবে জেড, এবং আমাদের অপর আরেকটা পূর্ণ সংখ্যা লাগবে, সেটা কি বলো? সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন। তাহলে আমরা দুইটা সংখ্যা ধরে নেই যে লেট a b belongs to z and m belongs to n। কন্ডিশন কি? দুইটি সংখ্যার বিয়োগফলকে m দ্বারা ভাগ যেতে হবে। এটাকে আমরা কি লিখতে পারি? m divides a minus b। তাহলে আমরা কি লিখতে পারি? a congruent to b modulo m। let ab belongs to z and m belongs to n। এক লাইনে লিখতে হবে আমাদের ডেফিনিশন। if m divides, এটা খাড়া দাগ হবে, এটা হচ্ছে ডিভাইডস, ডিভাইডস, এটা হচ্ছে আমরা সেটে ইউজ করি, আর এটা হচ্ছে লেফট স্ল্যাশ,
এটা হচ্ছে লেফট স্ল্যাশ আর এটা হচ্ছে রাইট স্ল্যাশ। এটা লেফট স্ল্যাশ, এটা রাইট স্ল্যাশ। এটা ডিভিশনে আমরা ডিভিশন আমরা এটা ইউজ করি, আর এটা আমরা সেটে ইউজ করি। আর আমাদের এখানে হচ্ছে খাড়া দাগ একটা, এটাকে আমরা ডিভাইডস বলবো। এটা মানে হচ্ছে এই যে এরকম, এই এম ডিভাইডস এ মাইনাস বি মানে হচ্ছে এম এ মাইনাস বি কে ভাগ করে। তাহলে এ মাইনাস বিটা উপরে আর এমটা লিখতে হবে নিচে। ইফ এম ডিভাইডস এ মাইনাস বি, then we say that then we say that a is congruent to b modulo m. we write a is congruent to b modulo m. যে কোনো এক্সাম্পল দিতে পারো, লেট কি কি সংখ্যা নিতে পারো। ধরো 13 আর 3 আমরা নিলাম জেড থেকে, এবং অপর আরেকটা সংখ্যা তুমি নাও 5 নাও, 5 বিলংস টু n। তাহলে 5 কি 13 মাইনাস 3 কে ডিভাইড করছে? এটা মানে কি 5 ডিভাইডস 10, এটা কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 13 is congruent to 3 mod 5। শুধু ভাগ যাচ্ছে কিনা এই জিনিসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, ভাগফলটা কত হচ্ছে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় নয়। একটা নোট লিখি আমরা, আসো। নোট: a is congruent to b mod m। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? a মাইনাস বি কে m দ্বারা ভাগ করলে কি পাচ্ছি আমরা? কে পাচ্ছি। কে কি সংখ্যা? এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? a is equal to b plus mk। তাহলে এখানে মনে রাখবে, যদি মডুলাস থাকে তাহলে আমরা লিখবো a congruent to b, সরি মডুলাস না, মডুলো, a congruent to b মডুলো m। আর এটাকে আমরা লিখতে পারি, we write, যদি আমরা এখানে ইকুয়াল টু চিহ্ন ইউজ করি, if we use equal to, then we write a is equal to b plus mk। কিভাবে মনে রাখবে? a, এই কনগ্রুয়েন্টের চিহ্ন বদলে এখন ইকুয়াল টু b প্লাস m, নতুন যেটা আসবে সেটা হচ্ছে k। তো কনগ্রেসের সাথে আমাদের যে রিলেটেড থিওরেম গুলো আছে সেটা আমরা একটু দেখে নিই। রিলেটেড থিওরেমস গুলো কি কি আছে আমাদের? অয়েলার্স থিওরেম, ফার্মাটস থিওরেম, উইলসনস থিওরেম। এটার সাথে রিলেটেড প্রবলেম ইম্পর্টেন্ট। উইলসনের সাথে এটা ইম্পর্টেন্ট। আর এগুলো থেকেও থাকতে পারে, তবে ইম্পর্টেন্ট হচ্ছে উইলসনস থিওরেম। তো চলো আমরা আজকে অয়েলার্স থিওরেমের প্রুফটা আমরা একটু দেখে নিই, যে এটা আমরা কিভাবে প্রুভ করবো এবং স্টেটমেন্টটা কি। আমরা পরের পেজে চলে যাই। লেখো কোশ্চেন। আজকের লেকচারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখবে। স্টেট এন্ড প্রুভ Euler's theorem। তাহলে Euler's theoremটা কি স্টেট করছে চলো দেখি। Euler's theorem: if n belongs to z plus, তুমি ন্যাচারাল নাম্বারও লিখতে পারো, and an is equal to 1, then a to the power phi n is congruent to 1 modulo n।
এটা হচ্ছে জিসিডি, তোমরা জানো এন দ্বারা জিসিডি বোঝায়। আর এটা হচ্ছে এন হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার, দেন এ টু দি পাওয়ার ফাই এন। ফাই এনটা ছিল যে number of positive integer less than or equal to n but relatively prime or co-prime to n. আচ্ছা, এটার প্রুফটা কি? তোমরা এই ফাইন সম্বন্ধে যদি বুঝতে চাও, পিছনের ক্লাস সম্ভবত সেকেন্ড লেকচার, ওটা একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা এটা প্রুফটা দিয়ে দিচ্ছি আজকে। লেট let a1 a2 a3 dot 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 a phi n be the phi n সংখ্যক a লিখেছি আমি 1 2 3 dot dot phi n মানে হচ্ছে phi n সংখ্যক a be the positive integers be the positive integers in ascending order, অর্থাৎ a1 থেকে a2 বড়, a3 থেকে phi n বড়, in ascending order, ascending মানে হচ্ছে ছোট থেকে বড়, in ascending order এটার মানে হচ্ছে a1 a2 dot 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 a phi n সংখ্যক a। আচ্ছা, অর্ডার লেস দেন n, এই এখানে যতগুলো পজিটিভ ইন্টিজার আমি লিখেছি a1 a2 a3 ডট 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 a phi n, প্রত্যেকটা ইন্টিজারই হচ্ছে n থেকে ছোট, and relatively prime to n, প্রত্যেকটা সংখ্যা n থেকে ছোট এবং n এর সহিত সহমৌলিক বা রিলেটিভলি প্রাইম। মানে বিষয়টা হচ্ছে এরকম যে a1 এর সাথে n, a2 এর সাথে n ডট 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 a phi n এর সাথে n, প্রত্যেকটা জিসিডি আমাদের কি হবে? 1 হবে। এটাই হচ্ছে phi n এর ডেফিনিশন, যে কতগুলোতে আমরা জিসিডি 1 পাচ্ছি। আচ্ছা, নাও উই কনসিডার দ্য প্রোডাক্টস। এখানে যে আমি ইন্টিজার গুলো নিয়েছি এই প্রত্যেকটার সাথে আমি এখন এ প্রোডাক্ট করব। নাও কনসিডার দ্য প্রোডাক্টস, নাও কনসিডার দ্য products a1 a2 a3 dot 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 a phi n। এখানে যতগুলো ইন্টিজার ছিল প্রত্যেকটার সাথে আমি a গুণ করেছি। আচ্ছা, সিন্স আমাদের গিভেন কন্ডিশনে বলা আছে যে a এবং n জিসিডি 1, since a n is equal to 1, it follows that a1 a2 a3 dot 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 a phi n are congruent modulo n, are congruent modulo n। কার সাথে মডুল এই কনগ্রুয়েন্ট করবে? লিখছি আমি not necessarily in order of appearance, in order of appearance to a1 a2 dot 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 a phi n। আচ্ছা, এটার মানে হচ্ছে এই a1 এটার সাথে যে a1 এর কনগ্রুয়েন্ট হবে, নট নেসেসারি
নেসেসারি। এরকম হতে পারে যে A1 এর সাথে আমার A3 হচ্ছে। এরকমও হতে পারে। এই A3 টাকে আমি বলছি A1 প্রাইম। আমরা বলবো আরকি। আবার A2 এর সাথে যে A2 হবে নট নেসেসারি। এখানে A6 হতে পারে। A6 টাকে আমরা সাপোজ বলছি A2 প্রাইম। তো আমরা লিখি আ F phi n, দেন এখানে খেয়াল করো এই A1 এর সাথে A1 কনগ্রুয়েন্ট হবে A2 এর সাথে A2 এর কনগ্রুয়েন্ট হবে নট নেসেসারি, সেটা এখানে বলছে। Not necessarily in order to appearance to the A1 A2 আহ, আমরা যে সবসময় এটার সাথে এই A1 A2 A1 A2 এর সাথে A1 A2 কনগ্রুয়েন্স হবে, আমাদের এরকম হবে না। আমাদের সবসময় এরকম হবে না, এটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ A1 এর সাথে A2 হতে পারে, A2 এর সাথে A3 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার সাথে এটা হবে নট নেসেসারি। সেটা আমরা কি লিখতে পারি? কিন্তু এগুলো থেকেই এই A1 A2 এগুলো কারো না কারোর সাথে এখান থেকেই কারো না কারোর সাথে কনগ্রুয়েন্ট হবে। এখান থেকেই কারো না কারোর সাথে কনগ্রুয়েন্ট হবে, কিন্তু প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এরকম হবে, বিষয়টা এরকম না। তবে এখানেই কারোর সাথে না হবে। দেন A1 is congruent to A1 prime mod n, A2 is congruent to A2 prime mod n। আমরা যদি সিমিলারলি লিখি তাহলে আসে A phi n is congruent to A prime phi n mod n। A1 A2 কি আমরা পরিচয় দেই, where A1 prime A2 prime dot 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 A phi n prime are the integers এই যে দেখো যেটা বলছিলাম A1 A2 A1 A2 dot 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 A phi n in some order, অর্থাৎ যেটা বলছে ওরা, আমরা এখানে একটু রাফ করি। A1 congruent to A1 হবে, বিষয়টা এরকম না। A1 তবে আমরা যে সংখ্যাগুলো লিখেছি যে A1 A2 ডট 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 A phi n, এগুলো থেকে কারো না কারোটা থেকে হবে, সেটাকে আমরা ধরছি যে A1 প্রাইম। A2 এর জন্য ধরছি আমরা A2 প্রাইম। এখান থেকে কোনো না কোনো সংখ্যা ধরো আহ এই A1 A2 ডট 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 A phi n, আমাদের এখানে কি কি সংখ্যা ছিল? A1 A2 ডট 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 A phi n। ধরো A1 এটা হচ্ছে A4 এর সাথে, এটা ধরো হচ্ছে প্রথমটার সাথে। তাহলে এই F4 টাকে আমরা ধরছি A1 প্রাইম, এটাকে আমরা ধরছি A2 প্রাইম, এটা ধরো এটার সাথে হচ্ছে A3 প্রাইম, ইত্যাদি ইত্যাদি। তার মানে বিষয়গুলো কি, মানে A1 টাই হচ্ছে A2 প্রাইম, A4 টাই হচ্ছে A1 প্রাইম, A2 টাই হচ্ছে A3 প্রাইম। অর্থাৎ আমি যদি A1 A2 ডট 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 A phi n গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে এটার যে রেজাল্ট হবে দিস ইজ ইকুয়াল টু A1 প্রাইম A2 প্রাইম ডট 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 A phi n গুণ করলে সেম রেজাল্ট পাবে। কেন? কারণ A1 টাকেই আমি A2 বলছি, A4 টাকে A1 প্রাইম বলছি, A2 টাকে A3 প্রাইম বলছি। সেটা ওরা এখানে বলেছে যে প্রথমে এখানে বলেছে যে A1 A2 A1 এর সাথে কিংবা A2 A2 এর সাথে কনগ্রুয়েন্ট হবে, এটা নট নেসেসারি। সেটাকে অন্য কোনো সংখ্যার সাথে হতে পারে, যেমন A1
A4 এর সাথে হতে পারে, সেটাকে আমরা ধরছি A1 প্রাইম। A2 ধরো কার সাথে হতে পারে, এখানে ধরো F5 এর সাথে হতে পারে, সেটাকে আমরা ধরছি যে A2 প্রাইম, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি যদি A1 A2 Fin গুণ করি, যে রেজাল্ট পাবো A1 প্রাইম A2 প্রাইম A5 প্রাইম n, এগুলো গুণ করলে আমরা ঠিক সেম রেজাল্টই পাবো। সেটাই বলছে যে A1 প্রাইম A2 প্রাইম A5 প্রাইম n আর দ্য ইন্টিজার্স A1 A2 সেম জিনিস ইন সাম অর্ডার। আচ্ছা, এখন আমরা এগুলো যদি গুণ করি, এই যে এখানে যা পাচ্ছি, টেকিং দ্য প্রোডাক্ট, আশা করি বুঝতে পারছো, টেকিং দ্য প্রোডাক্ট উই গেট A1 A2 A3 dot 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 A phi n is congruent to A1 prime A2 prime A3 prime dot dot A phi n prime। আমরা মাল্টিপ্লাই করলাম মড n বা মডুলো n। তাহলে আমাকে এখানে বলো a a a a কয়টি a? phi n সংখ্যক a। কাজে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার phi n। একটা a, দুইটা a, তিনটা a ডট ডট, এখানে যেহেতু phi n আছে কাজে phi n সংখ্যক a। আমরা যদি a গুণন a করি, তাহলে আমরা কি লিখতে পারি? a কিউব, তিনটা আছে তাই 3, চারটা হলে a টু দি পাওয়ার 4। তাহলে যেহেতু phi n সংখ্যক আছে তাই a টু দি পাওয়ার phi n। বাকি আছে কি? a1 a2 a3 a phi n। সেটা লিখি আমরা ইন্টু a1 a2 a3 dot dot a phi n is congruent to a1 prime a2 prime a3 prime dot dot a phi n prime mod n। তো আমি কি দেখিয়েছিলাম তোমাদের এখানে, যে এই a1 a2 a3 a4 এগুলো যা a1 প্রাইম a2 প্রাইম a3 প্রাইম এগুলো ঠিক তাই, অর্থাৎ গুণ করলে আমরা সেম রেজাল্ট পাবো। তার মানে এই এতটুকু অংশ এবং এতটুকু অংশ যদি ক্যান্সেল হয়, আমরা লিখতে পারি ক্যান্সেল করে, অতএব a phi n is congruent to 1 modulo n। আমাদের প্রমাণ করা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্যা থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আমরা আরো একটি থিওরেম প্রুফ করতে চাই আজকে। দেখো, আমরা একটা নোট লিখি। নোটটি হচ্ছে আমাদের অয়েলার্স থিওরেম কি ছিল? অয়েলার্স থিওরেম ছিল a to the power phi n is congruent to 1 modulo n if n is a prime number, সে ধরি সেটা কি p, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, দেন আমরা 1 থেকে কি পাই? a to the power phi p is congruent to 1 mod p। যেহেতু nটাকে আমরা কি ধরছি, একটা স্পেশাল কেস p প্রাইম নাম্বার। তোমরা আগে শিখেছো যে সিগমা p is equal to 2 ছিল, phi p ছিল p plus 1, সিগমা p ছিল p plus 1 এবং phi p ছিল p minus 1। আমরা সেকেন্ড লেকচারে আলোচনা করেছিলাম।
তাহলে আমরা লিখতে পারি a to the power p minus 1 is congruent to 1 mod p mod p এটাকে আমরা বলবো Fermat's theorem, that is Fermat's theorem is the special case of Euler's theorem when n is a prime number. তোমরা জানো n তো ইন্টিজার, যে কোনো ইন্টিজার হতে পারে, আর তারই একটি স্পেশাল কেস হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার তো ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। প্রাইম নাম্বার একটি স্পেশাল কেস, একটা পার্ট, অয়েলার্স থিওরেমের একটা পার্ট হচ্ছে ফার্মাস থিওরেম। তাহলে এটাকেই আমরা যদি নোট আকারে লিখি, তাহলে এই ফার্মাস থিওরেমটা হবে একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত যে করোলারি কাকে বলে? কোন থিওরেম থেকে আমরা যে যদি কোনো ডিসিশনে আসি অথবা একটা স্পেশাল কেস যদি হয় কোনো থিওরেমের, সেটাকে আমরা বলি করোলারি। একটা নোটের মতো, করোলারি অফ অয়েলার্স থিওরেম, এটাকে আমরা বলছি কি ফার্মাটস থিওরেম। অর্থাৎ তোমাকে ফার্মাস থিওরেম বুঝতে হলে আগে অয়েলার্স থিওরেম আলোচনা করতে হবে, অয়েলার্স থিওরেমের পরে আমরা ফার্মাস থিওরেম বুঝতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অয়েলার্স থিওরেম এটা একটা থিওরেম, একটা তত্ত্ব, সেই একটা স্পেশাল নোট হচ্ছে এই ফার্মাস থিওরেম, যেটাকে আমরা করোলারি বলছি। তো আমাদেরকে যদি এখন প্রুফ করতে বলে যে স্টেট এন্ড প্রুফ ফার্মাস থিওরেম, তাহলে আমরা কি বলবো? তার আগে আমরা একটু ডিসিশনটা লিখে নেই যে করোলারি অফ, আমরা আর একটা নোট লিখি, এই বিষয়গুলো বুঝতে হবে তোমাদের। করোলারি অফ অয়েলার্স থিওরেম, এই জিনিসটাই আমরা কি বলছি বলো? ফার্মাস থিওরেম। তাহলে এটা আমরা দুইভাবে প্রুভ করতে পারি। কোশ্চেনটা যদি এরকম হয় যে স্টেট এন্ড প্রুভ ফার্মাস থিওরেম, তখন আমরা কি লিখতে পারি? ফার্মাস থিওরেমটা লিখবো, ফার্মাস থিওরেমটা কি? if p is a prime number and এখানে আরো একটা কন্ডিশন ছিল, প্রাইম নাম্বার, এই যে এখানে ছিল আমাদের a n is equal to 1 ছিল, কাজেই ফার্মাস থিওরেমে এখান থেকে কি আসবে? ap is equal to 1 আসবে। n এর জায়গায় যদি আমরা p বসাই, তাহলে সেই কন্ডিশনটা লিখি, if p is prime and ap gct যদি 1 হয়, দেন আমরা কি লিখতে পারি? a to the power 5p is congruent to 1 mod p, or 5p মানে তোমরা জানো ap minus 1 is congruent to 1 mod p। তুমি পরীক্ষায় যে কোনো একটা ফর্মুলা লিখতে পারো অথবা অর দিয়েও লিখতে পারো। এটা প্রুফটা আমি অয়েলার্স থিওরেমের সাহায্যে প্রমাণ করতে চাই। এটা প্রুফ যদি আসে, তোমাকে আগে অবশ্যই মার্কস যদি বেশি থাকে পরীক্ষার হলে, প্রশ্নে যদি মার্কস বেশি থাকে, তাহলে অয়েলার্স থিওরেমটা তোমাদেরকে আগে প্রুফ করতে হবে। তারপরে আমরা কি লিখবো? যে বাই অয়েলার্স থিওরেম উই হ্যাভ, আমি যে নোটটা লিখেছিলাম একটু আগে সেটা আমি একটু সাজিয়ে লিখছি এই নোটটা। উই হ্যাভ if n belongs to কি ছিল? z plus, if n belongs to z plus ছিল আমাদের, এই যে দেখো
if n belongs to z plus and a n is equal to 1, then a to the power phi n is congruent to 1 modulo n. Now if n is a prime number, say p, then 1 implies n এর জায়গায় আমরা p বসাই এবং এই কন্ডিশন গুলো আমরা লিখি, then a to the power phi p is congruent to 1 mod p, where আমাদের কি ছিল, an is equal to 1 ছিল, where ap is equal to 1, but phi p is equal to কি, p minus 1 if p is prime। এগুলোকে আমরা দেখেছি। অতএব আমরা এখান থেকে কি পাচ্ছি, অতএব a to the power p minus 1 is congruent to 1 mod p। প্রুফ হয়ে গেল। আমরা অল্টারনেটিভ প্রুফও দিতে পারি। অল্টারনেটিভ প্রুফটা আমরা একটু দেখি। অল্টারনেটিভ প্রুফ থিওরেমটা স্টেটমেন্ট তো জানাই আছে। স্টেটমেন্টটা কি, if p is a prime number and আমি আবার লিখছি, and ap is equal to 1, then a to the power phi p is congruent to 1 mod p, or a to the power, এটাও থাকতে পারে, a to the power p minus 1 is congruent to 1 mod p। অল্টারনেটিভ প্রুফ, প্রুফটা কি, we know if p is a prime number, then x1 x2 dot xa, a সংখ্যক x a টাইমস x যোগ করছি, তাহলে আমরা এটা দেখবো একটু পরে। আমরা আপাতত জেনে রাখি যে a টাইমস x, a সংখ্যক বার x, পাওয়ার আমরা p নেই, is equal to x1p plus x2p dot xa power p plus mp, which is true, comma দেই, which is true for all x1 x2 dot xa। বিষয়টা হচ্ছে আমরা যখন লিখবো a1 a2 dot an পাওয়ার p, আমরা যখন স্কয়ার করি তখন এটা কি হয়, a1 স্কয়ার হয়, a2 স্কয়ার হয়, dot an স্কয়ার হয়। স্কয়ার গুলো হবে প্লাস আদার্স আরো টার্মস থাকবে, যে 2a1 a2 এরকম আরো টার্মস থাকবে।
এই টার্মস গুলোকেই আমরা কি ধরছি এখানে, এই যে এমপি। এখানে যেহেতু পি আছে, কাজে এখানে পি দাও, পি দাও, পি দাও, এবং এগুলো প্রত্যেকটার সাথে কি পি এর ফাংশন হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এমপি আমরা ধরেছি। ঠিক আছে, লেট x1 ইজ ইকুয়াল টু, প্রত্যেকটা মান আমরা 1 ধরতে চাই প্রমাণের জন্য, ইজ ইকুয়াল টু এক্স এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 থেকে কি পাচ্ছি, 1 প্লাস 1 প্লাস ডট 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 1 whole to the power p is equal to 1 to the power p 1 to the power p dot 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 1 to the power p plus m p a plus a plus a, এটা একটু নোট করে রাখো, এটা হচ্ছে m times 1, এখানে ঠিক তাই m times 1 to the power p। বিষয়টা খেয়াল করো, a plus a যদি twice a হয়, a plus a যদি 3a হয়, তাহলে a plus dot dot a n times কি হবে আমাদের n a। এখানে ঠিক তাই, যদি 1 plus 1 2 হয়, 1 plus 1 plus 3 হয়, তাহলে 1 plus 1 plus dot dot 1 n times কি হবে n হবে, কি হবে n হবে। আর আমাদের এখানে, সরি আমি একটু ভুল বলেছি, a টাইমস a সংখ্যক, a টাইমস 1, এটাও a টাইমস, তাহলে a প্লাস 1 এখানে যদি n হয়, n টাইমস হলে n হবে 1 প্লাস 1 প্লাস ডট ডট 1, যত টাইমস তত হবে, ইজ ইকুয়াল টু কি হবে a হবে। n টাইমস হলে n হয়, 3টে 1 যোগ করলে 3 হয়, তাহলে a সংখ্যক 1 যোগ করলে a হবে, তাহলে এটা হবে আমাদের a টু দি পাওয়ার p। এগুলো প্রত্যেকটার মানে 1, তাহলে এখানেও কি হচ্ছে আমাদের 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 কেটে দেই, প্লাস 1 প্লাস mp ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার p, এর সংখ্যক 1, এর সংখ্যক 1, a টাইমস 1, 1 টু দি পাওয়ার p মানে হচ্ছে 1, তাহলে এটা আমরা যোগ করলে পাচ্ছি a প্লাস mp, which implies a to the power p minus a to the power p minus a is equal to mp। a common নেই, which implies a common গেলে a to the power p minus 1 হবে is equal to mp। এর সাথে এই mp এর কোনো সম্পর্ক নাই, p এর ফাংশন না, সেজন্য এটা আমরা লিখবো না, since ap is equal to 1, কাজে a এটার অন্তর্ভুক্ত হবে না, so a not is equal to mp, mp এর অন্তর্ভুক্ত হবে না, কাজে এটাকে আমরা বাদ দিতে পারি। অতএব আমরা কি লিখতে পারি, a to the power p minus 1 is equal to mp, which implies, আর এখানে equal to ফরম্যাটে লিখেছি, a to the power p minus 1 congruent to 0 যদি আমরা লিখি, এটা mod p হয়ে যাবে। মনে রাখবে mod থাকলে এই যে এরকম কনগ্রেট চিহ্ন হবে, আর এখানে তো mod ছিল না, তাই ইকুয়াল টু চিহ্ন, which implies a to the power p minus 1 is congruent to 1 mod p, অথবা আমরা কি লিখতে পারি, a to the power phi p is congruent to 1 mod p। This completes the proof, this completes the proof। আমাদের প্রুফ শেষ হয়ে গেল ফার্মাস থিওরেম। মাই স্টুডেন্ট, আমরা আজকে অনেকগুলো থিওরেম পড়লাম, আশা করি তোমরা
বুঝতে পেরেছো যে অয়েলার্স থিওরেমটা কি ছিল? অয়েলার্স থিওরেম আমরা প্রুভ করেছি অয়েলার্স থিওরেমের একটা ডিসিশন বা একটা নোট হচ্ছে আমাদের ফার্মাস থিওরেম। যখন একটা স্পেশাল কেস যখন n টা কি হয়? প্রাইম নাম্বার হয়। তো সেটা আমরা প্রুভ করেছি। আমরা ফার্মাস থিওরেম ২ ভাবে প্রুভ করেছি। তোমরা আশা করি যে যেকোনো একভাবে তোমরা এটা প্রুভ করবে। আর আমরা নেক্সট ক্লাসে উইলসনস থিওরেম এবং উইলসন থিওরেমের সাথে রিলেটেড কিছু প্রবলেম আলোচনা করব। এরপরে আমরা লিনিয়ার কনভার্স নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব যে আগামী ক্লাসের ভিতরে যদি আমরা পারি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে। এই চ্যাপ্টারটার উপর আজকে আমাদের 4th লেকচার হয়ে গিয়েছে। এরপর আমরা 5th লেকচার নিয়ে আলোচনা করব। বিশাল বড় একটা চ্যাপ্টার, অত্যন্ত ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। সেজন্য আমি চেষ্টা করেছি এটাকে তোমাদেরকে ধীরে, ধীরে স্লোলি বলে কিভাবে বোঝানো যায়। আশা করি তোমরা এই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সময় নষ্ট করবে না। সময়কে কাজে লাগাও। যেহেতু আমরা বসে আছি, কোনো কাজ নেই হাতে। পড়াশোনা ছাড়া আমাদের কোনো কাজ নেই। ঘরে বসে, বাসায় বসে এগুলো পড়াশোনা করো। তো আজকে আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।